5ই আগস্টের পরিবর্তনের পর এবার খুলছে দীর্ঘদিন ধরে অচলায়তনের ঘোরে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বন্ধ দুয়ার। কাঠামোগত প্রয়োজনীয় সংস্কার এনে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান হয়ে 71-এ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, সবশেষ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এ জাতির সংগ্রামের পরতে পরতে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গৌরব গাথা। ইতিহাসের প্রতিটি বাঁকে জাতিকে পথ দেখিয়েছে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এই ছাত্র সংসদ। 90 পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নানা কারণে অচলায়তনের ঘোরে আটকা পড়ে ডাকসু। শিক্ষার্থীদের চাপে 2019 সালে ডাকসু নির্বাচন হলেও ক্ষমতাসীনদের প্রভাবের কারণে নানা মহলে প্রশ্ন ওঠে। ছাত্র জনতার বিজয়ে আশায় বুক বাঁধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে জাতির যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে এমন প্রত্যাশা তাদের। সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের জন্য ডাকসু খুব তাড়াতাড়ি কার্যকরী ভূমিকা পালন করুক। ছাত্র তার অধিকার সম্পর্কে টিচারদের সাথে নেগোসিয়েট করবে, এই জায়গাটা বা এই ক্ষেত্রটা আসলে খুবই জরুরি। শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে ডাকসু নির্বাচন চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কিছু সংগঠন। জাতির যে বড় ক্রাইসিস নেতৃত্বের, সেই নেতৃত্বের ক্রাইসিসটা যদি আমরা দেখি, সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে। নতুন ছাত্র রাজনীতির রূপরেখাটা কিরকম, রূপটা আসলে কিরকম সেটা সবার কাছে দেখানো, এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা একটা সুষ্ঠুভাবে এখানে ডাকসু নির্বাচনগুলো করতে পারি। তবে নির্বাচনের আগে ডাকসুর কাঠামোগত সংস্কার চায় জাতীয়তাবাদী ছাত্রদল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। 2019 সালে সর্বশেষ যে একটি বিতর্কিত ডাকসু হয়েছে, যে ভোট ডাকাতি, ভোট কারচুপি হয়েছে যে ডাকসুতে, সেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীদের কল্যাণের জন্য কোনো ধরনের কাজ করতে পারেনি। সেরকম কোনো ডাকসু আমরা দেখতে চাই না। ডাকসুর নির্বাচন যথাসম্ভব দ্রুত দেওয়া দরকার, এবং সেই নির্বাচনটা অবশ্যই ডাকসুর নির্বাচনের আগে ডাকসুর যে গঠনতন্ত্র সেটা সংশোধন করা দরকার। তবে শিক্ষার্থীদের মতামত ও আনুষ্ঠানিক যোগাযোগের স্বার্থে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের জন্য এখন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা খুব জরুরি, আনুষ্ঠানিক যোগাযোগ করা, এবং তাদের আনুষ্ঠানিক মতামতও আমাদের জরুরি। আমরা যে কথাবার্তা বলছি বা তারা যে আমাদের সাথে আসছে, সেগুলো খুবই স্পোরেডিক অ্যান্ড অনানুষ্ঠানিক। তো আমরা মনে করি যদি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ে আরেক ধাপ সামনে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, শিগগিরই অচলায়তন ভাঙবে, প্রাণ পাবে ডাকসু ভবন। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে জোরদার হবে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগাম জাতের লাল আলু চাষ করে সাফল্য পেয়েছে নীলফামারী চাষিরা। ইতোমধ্যে বাজারে আসতে শুরু করেছে এই আলু। ভালো দাম পেয়ে খুশি কৃষক। আরও বেশি করে চাষাবাদ করার আগ্রহ দেখিয়েছেন অনেকেই। নীলফামারী প্রতিনিধি ইয়াসিন শিথনের পাঠানো রিপোর্ট। আলু উৎপাদনে তেমন একটা খ্যাতি নেই নীলফামারী জেলার, তবে এবার আগাম জাতের লাল আলু চাষ করে তাক লাগিয়েছেন জেলার কৃষকেরা। জেলার ডোমার উপজেলার বিস্তীর্ণ ফসলি জমিতে বাম্পার ফলন হয়েছে আলুর। বাজারে মিলছে ভালো দাম, তাই খুশি কৃষক। বিঘায় যে হিসেবে ফলন দেখা যাচ্ছে, আল্লাহ দিলে আমরা লাভবান হতে পারি। প্রতি বিঘায় প্রায় মোটামুটি 50 থেকে 60,000 টাকা খরচ হয় আগামে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন এখানকার উৎপাদিত আলু কিনে নিতে। ঢাকা যাবে আর ময়মনসিংহ যাবে। কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আলুর চাহিদা যেহেতু বাড়ছে, মানুষ বাড়ছে, সেই জন্য আসলে আগামীতে আরও আলুর দরকার। আমরা চাচ্ছি যে শুধু দেশের মধ্যেই চাহিদা মেটানো না, দেশের বাইরেও যাতে আমরা আলু রপ্তানি করে আমরা বাণিজ্যিক অবস্থায় নিয়ে গিয়ে আমার দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এই বছর নীলফামারী জেলায় 21,990 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে পৌঁছান। পরে সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। এর আগে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া।
শ্রমিক অসন্তোষে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান সহ নতুন আরও কিছু দাবি নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ইতোমধ্যে 6টি কারখানা বন্ধ ঘোষণা ও 6টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধি সহ 18 দফা দাবিতে টানা 2 মাসের অচলাবস্থার পর শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে না আসতেই পোশাক খাতে ফের অস্থিরতার পেছনে দেশি বিদেশি ইন্ধন এবং চক্রান্ত দেখছে মালিকপক্ষ। তবে শ্রমিকরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা। সকালে কাজে যোগ দিয়েও অন্তত 25টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছে। এদিকে শিল্পাঞ্চল জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সনাতনী জাগরণ মঞ্চ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন শুনানির জন্য আবারও আবেদন করেছেন ঢাকা থেকে আসা এক আইনজীবী। সকালে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে এই আবেদন জানান। আদালত চিন্ময় দাসের পক্ষে চট্টগ্রাম বারের একজন আইনজীবী থেকে ওকালতনামা জমা দিতে বলেন। তারপর বিকেলে শুনানি করার সময় দেন। এর আগে বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করতে 3টি আবেদন জমা দেন ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ। আসামির পক্ষে আবেদনকারী আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় আদালত তার আবেদন নামঞ্জুর করেন। চলে গেলেন 21শে পদকজয়ী দেশের স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসিত অবস্থায় মারা গেলেন তিনি। গেল 3 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এই শিল্পী। অসামান্য গায়কী দিয়ে 6 দশকের বেশি সময় ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। শিল্পীর জীবনে কিছু কথা তুলে ধরেছেন মেজবা হাসান। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এই গান বর্তমান প্রজন্মের জন্য কতটা অর্থবহ তার চেয়ে বড় কথা, পুরনো দিনের গান হিসেবে এই গান নস্টালজিক করে তোলে গান প্রেমীদের। আর এই গান গেয়েই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সঙ্গীতশিল্পী পাপিয়া সারোয়ার। তবে তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে ভালোবাসা রেখে চলে গেলেন না ফেরার দেশে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশ মাতৃকার সেবায় কোর অফ ইঞ্জিনিয়ার্সের সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ডেন্ট সম্মেলনে কমান্ডিং অফিসারদের উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান। সম্মেলনে দেশ ও জাতি গঠনে ইঞ্জিনিয়ারিং কোরের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন সেনাপ্রধান। সম্মেলনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধিনায়কগণ অংশ নেন। বহুল সমালোচিত আয়নাঘর ছিল এবং আছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। র্যাব সদস্যদের হাতে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বলেন, র্যাব বিলুপ্ত হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের বিষয়। আজ সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট।
5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে আয়নাঘর বিষয়টি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আয়নাঘর নামক বন্দিশালায় ভিন্নমত দমনের জন্য দিনের পর দিন মানুষকে আটক করে রাখত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালককে তার সংস্থার অধীন আয়নাঘরের অস্তিত্ব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তার সংস্থায় আয়নাঘরের অস্তিত্ব আছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। বিভিন্ন সময়ে এই বাহিনীর দ্বারা অনেকেই নির্যাতিত হয়েছেন স্বীকার করে ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করেন বাহিনী প্রধান। গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে র্যাবের ভূমিকার প্রশংসা করে শহীদুর রহমান বলেন, ভবিষ্যতেও তার বাহিনী সন্ত্রাস ও জঙ্গি দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। র্যাবের পোশাক পরিবর্তনের চিন্তাভাবনা চলছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, বাহিনীর সদস্যদের ইতিবাচক মানসিকতাই বেশি জরুরি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 4 মাসে অশান্ত দেশকে অনেকটাই শান্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চরম মাত্রায় দমন পীড়নে বিশ্বাসী না হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আনু মোহাম্মদ সহ অর্থনীতিবিদরা মনে করেন দ্রব্যমূল্য সহ বেশ কিছু খাতে সরকারের ব্যর্থতা রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর গবেষণা প্রতিবেদন বলছে দেশের ৭৯% মানুষ বর্তমান সরকারের কার্যক্রমে খুশি। গবেষণার উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এ সরকারের সময়ে গণহারে মামলা, নিরাপত্তা ও দ্রব্যমূল্য ইস্যুতে সাধারণ মানুষের অসন্তুষ্টি রয়েছে। দৃশ্যমান উদ্যোগটা নাই। এখন শফিকুল আলম দেখছেন যে সরকার অনেক চেষ্টা করছে, কাজ করছে, দিন রাত কাজ করছে, এটা শফিকুল আলমের অভিজ্ঞতার মধ্যে আছে, কিন্তু মানুষ তার ফলাফলটা পাচ্ছে না। মানুষ তো ফলাফলটা দেখবে, ইম্প্যাক্টটা কি। ইম্প্যাক্টটা দ্রব্যমূল্যের মধ্যে একটা ব্যাপার আছে, মব ভায়োলেন্সের যে ব্যাপারটা, মানে জোর জবরদস্তি, দাপট, এটা নানানভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যে জোর করে পদত্যাগ করানো কিংবা শিক্ষকের উপরে, এই জিনিসগুলো মানুষ ভালো চোখে দেখছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাস্তবতা অনেক কঠিন। পরিস্থিতি সামাল দিয়ে 4 মাসের অর্জনও কম নয়। ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে আমাদের ল অর্ডার সিচুয়েশন বুঝি খারাপ, বা ওই প্রতিদিন হয়তো বা কোনো গ্রুপ এসে প্রোটেস্ট করছেন, ওইটা দেখে আরো এক ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি হয়তো আসছে। তো আমরা দেখছি যে সিচুয়েশন বিশেষ করে আফটার সেপ্টেম্বর as good as any time in the recent past. ব্র্যাকের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন, 67% মানুষ চায় তৃতীয় বৃহত্তর কোনো দল ক্ষমতায় আসুক। আমাদের দেশে যে পেট্রন ক্লায়েন্টেলিজম আছে সেটা করছে, সেটা কি ভাঙছে, সেটা কি ভাঙবে? একটা ভাঙার কিন্তু একটা সুযোগ কিন্তু এসে গেল। বিএনপি আওয়ামী লীগের বাইরে আরেকটা পার্টি হওয়া দরকার, ডমিনেন্ট পার্টি হওয়া দরকার। সেটা সম্ভব কিনা? 67% লোক বলেছে যে হ্যাঁ, নতুন দল আসলে আমরা হয়তো সুইচ করব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কন্যা সন্তানের বাবা হলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ মেহেদী হাসান রাব্বি। গতরাতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন তার স্ত্রী রুমি খাতুন। তবে কন্যা সন্তানের মুখ দেখে যেতে পারলেন না রাব্বি। মাগুরা থেকে শফিকুর রহমান শফিকের পাঠানো রিপোর্ট।
নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ রাব্বির স্ত্রী রুমা খাতুন। কন্যা সন্তান হবে সেটি আগে জানতে পেরেছিলেন রাব্বি, তাই তো সময় দিনক্ষণ হিসেব করে রাখতেন। সেই সময় এলো ঠিকই, তবে পৃথিবীতে থাকা হলো না রাব্বির। স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর বুলেট কেড়ে নেয় তার প্রাণ। দেখে যেতে পারলেন না কন্যার মুখ। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। শিশুটিকে দেখতে মাগুরা শহরের ল্যাব সিটি হাসপাতালে ভিড় করেন স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা। শহীদ রাব্বির স্ত্রীর যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মেডিকেল অ্যাসোসিয়েশন মাগুরার সভাপতি ডাক্তার আলিমুজ্জামান। তার ওয়াইফের জন্য আজকে আমরা করতে পেরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মাগুরার শাখা আমরা এই কাজটি করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বোধ করছি। মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন মেহেদি হাসান রাব্বি। বৈষম্য বিরোধী আন্দোলনকালে গত ৪ আগস্ট শহরের পার নান্দলিয়া ব্রিজ এলাকায় গুলিতে প্রাণ হারান তিনি। এনটিভি নিউজ ডেস্ক। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। দুপুরে রংপুর টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, পরে প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ভারতের কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না। এদেশের সব ধর্মের মানুষ এক। ভারতে সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন ও মসজিদ ভেঙে ফেলার তীব্র নিন্দা জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হলো ডোপ টেস্ট। সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার। প্রথম দিনে এফ রহমান হলের ৭২ জন শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে ১২টি আবাসিক হলের সবাইকে এই পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে। ডোপ টেস্টের জন্য ফি ধরা হয়েছে ৩৫০ টাকা। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে বলে আশাবাদ জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর যেই শাসকের বিরুদ্ধে আন্দোলন ছিল তাকে আশ্রয় দেয়ায় মানুষের মনে ক্ষোভ থাকতে পারে, তবে দুই দেশের সম্পর্কের মেঘ কেটে যাবে, যা ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সন্ধ্যায় সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রাজধানীর বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শীতের আগমনের সাথে সাথে ক্ষতিকর প্রভাবের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমনকি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যেতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যালার্টও জারি করা হয়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। সিদ্ধান্ত হয় একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের। আগামী বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্কফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরের পর দুই দেশের সম্পর্কের শীতলতা কাটলো কতটা? যার বিচারের দাবি ওঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না। তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়াকে ভারত সরকার বাধা দেবে বলেও আশাবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ভারত সহ আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয় স্পষ্ট হয়েছে উল্লেখ করে তা বন্ধে প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সজীব ভুইয়া। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
শেখ হাসিনাকে ফেরত আনা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক প্রক্রিয়া নির্দেশনা পেলে মন্ত্রণালয় কাজ শুরু করবে বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, যে সকল জেলেকে ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের দেশে ফেরাতে কাজ করছে সরকার। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 14 থেকে 17 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান রামোস হোর্তা বাংলাদেশে আসছেন জানিয়ে জসিম উদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কূটনৈতিক সহ নানা বিষয়ে চুক্তি ও সমঝোতা হতে পারে দুদেশের মাঝে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে উপস্থিতি ডাজন্ট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ। আর ফেরানোর বিষয়ে যেটা বললেন এটার উত্তর আমি দিয়েছি। এটি একটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। আমরা আমাদের জাতির স্বার্থে যা করণীয় সেটাই করব, এবং তার লক্ষ্য হবে মূলত বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন যেই ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল আছে তাদের প্রত্যাবাসন। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, এর কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলার প্রক্রিয়া শেষ হলে দেশে ফিরে আসবেন বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 12 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে চলমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সুরাহা হবে। আর রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণে কেন্দ্রীয় নেতাদের সাথে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, সরকারের সমালোচনা মানে ব্যর্থ করার প্রচেষ্টা নয়। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।